সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম, পপুলেশন সায়েন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, মূল আলোচনায় যাবার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, জানা যায় জনতার মহাসমুদ্র, বিদায় খালেদা জিয়া। এত বড় জানাজা, এত সম্মান, এত মানুষের আবেগতাড়িত উপস্থিতি বাংলাদেশের মানুষ আগে দেখেনি। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত খালেদা জিয়া। সাধারণ মানুষের প্রতিক্রিয়া, রাজনীতিতে ব্যতিক্রম খালেদা জিয়া। মায়ের জন্য সবার কাছে দোয়া চাইলেন তারেক রহমান। মানিক মিয়া ছাপিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে জানাজা, জেলায় জেলায় গায়বানা জানাজা, দোকানপাট বন্ধ রেখে শোক প্রকাশ। আমার দেশ বিশেষ সংখ্যা, ইতিহাসে বৃহত্তম জানাজায় সম্মানিত খালেদা জিয়া। বক্তব্যে পরিমিত বোধ প্রশংসিত তারেক রহমান। তারেক রহমানের হাতে মোদির ব্যক্তিগত চিঠি তুলে দিলেন জয়শঙ্কর। পাকিস্তানি স্পিকার আয়াজ সাদিকের গভীর সমবেদনা। রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর কবরের পাশে সমাহিত খালেদা জিয়া। একটি কফিনের পাশে গোটা বাংলাদেশ। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ফজর থেকে মাঠে ছিলেন মানুষ। বিদায় 2025 নির্বাচনী বছরে পা রাখল বাংলাদেশ। দৈনিক ইত্তেফাক, তাদের বিশেষ সংখ্যা, জনসমুদ্রের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া। জনসমুদ্রের ভালোবাসা অন্তিম শয়নে খালেদা জিয়া। ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন খালেদা জিয়া। বাংলা ও ইংরেজি নববর্ষের রকম ফের, স্বপ্ন আর দিনবদলের বিপুল প্রত্যাশার যাত্রা। বিপুল মানুষের উপস্থিতিতেও সুশৃঙ্খল জানাজা ও দাফন। সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়। সমকাল, শোক শ্রদ্ধায় মহিমান্বিত বিদায়, লাখো মানুষের দোয়ায় সমাহিত খালেদা জিয়া। জানাজার নগরীতে পরিণত ঢাকা, কয়েক কিলোমিটার জুড়ে শোকার্ত মানুষ। খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা মুক্তি পাবে না, জানাজা নজরুল ইসলাম। ক্ষমতার বাইরে থেকেও জনতার অন্তরে। যুগান্তর, বিশেষ সংখ্যা, আপোষহীন তোমায় বিদায়ী সালাম। ইতিহাসের সর্ববৃহৎ জানাজার রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া। বৈশিষ্ট্য ছিলেন আলাদা ও অনন্য। খালেদা জিয়ার আদর্শ ধরে রাখলে পথ হারাবে না বাংলাদেশ। গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের চ্যালেঞ্জ, শোকের মধ্য দিয়ে শুরু নতুন বছর। দেশ জাতির ভবিষ্যতের গুরুত্বপূর্ণ দায়িত্বভার হাল ধরতে হবে তারেক রহমানকে। মানবজমিন, তাদের বিশেষ সংখ্যা, শোকের জনসমুদ্র। জানাজা শোকার্ত মানুষের ঢল, ভোর থেকে জনস্রোত। এ যেন এক শোকের শহর। জনসমক্ষে সর্বশেষ যে কথা বলেছেন খালেদা জিয়া, অপশক্তির সামনে মাথা নত করেননি। বিশ্বের সর্ববৃহৎ জানাজা ও অন্ত্যেষ্টিক্রিয়াগুলো। বিরল রাষ্ট্রীয় সম্মানে সমাহিত খালেদা জিয়ার শেষ বিদায়ে এশিয়ার 7 দেশের প্রতিনিধি, 32 কূটনীতিক। কালের কণ্ঠ, জানা যায় ইতিহাস, বিরল সম্মান। জনসমুদ্রে স্মরণকালের বৃহত্তম জানাজা খালেদা জিয়ার। একটি কফিন ঘিরে সারা দেশ। স্বামীর পাশে সমাহিত বেগম খালেদা জিয়া। বিনম্র শ্রদ্ধা জানালেন বিদেশি অতিথিরা। মায়ের জন্য ক্ষমা ও দোয়া চাইলেন তারেক রহমান। তারেক রহমান জয়শঙ্কর বৈঠক, ঢাকা দিল্লি সম্পর্কে নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা। জয়শঙ্কর এগিয়ে এসে বললেন, আমি আপনাকে চিনতে পেরেছি। পাকিস্তানি স্পিকার। কালবেলা, ইতিহাসের সবচেয়ে বড় জানাজা, আপোষহীন সংগ্রামীকে সর্বোচ্চ সম্মান। কোটি মানুষের ভালোবাসা নিয়ে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া। পুরো শহরটাই যেন জানাজার ময়দান। মা ঋণ নিলে যোগাযোগ করবেন, আঘাত দিলে ক্ষমা প্রার্থী। ক্ষমা ও দোয়া প্রার্থনা তারেক রহমানের। দেশজুড়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনিমিত। খালেদা জিয়াকে মা বলে ডাকছিলেন। বিশ্ব মিডিয়ার খবর। বাংলাদেশ প্রতিদিন, শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায়, রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত অবিসংবাদিত নেত্রী
খালেদা জিয়া। বিশ্বের স্মরণকালের সর্ববৃহৎ জানাজা। দেশ রূপান্তর, তাদের বিশেষ সংখ্যা। দেশ জাগিয়ে কিংবদন্তির চিরঘুম। মায়ের কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি, জানা যায় তারেক রহমান। খালেদা জিয়ার রাজস্বিক বিদায়। দেশের রাজনীতিতে তার আগমন ছিল অনিবার্য, জানা যায় নজরুল ইসলাম খান। কারাগারে জীবনী শক্তি কমে আসে খালেদা জিয়ার। দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ। নিভে যায় না সব আলো। নতুন বছরের চ্যালেঞ্জ নির্বাচন। খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় শূন্যতা মোদি। জামাত আমিরের সঙ্গে ভারতের কূটনীতিকদের গোপন বৈঠক। নয়া দিগন্ত। একটি কফিনের পাশে বাংলাদেশ, চিরনিদ্রায় খালেদা জিয়া। স্বামীর কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, জানা যায় জনজোয়ার। জনাকীর্ণ ঢাকা শোকের নগরীতে পরিণত। খালেদাকে শ্রদ্ধা জানালেন 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার। নির্বাচন শেষে ঐক্য সরকারে আগ্রহী জামাত ইসলামী। নির্বাচন রাষ্ট্র পুনর্গঠনের কঠিন পরীক্ষা। বণিক বার্তা। একটি কফিনের পেছনে বাংলাদেশ, তারেক রহমানের প্রত্যাবর্তন ও খালেদা জিয়ার প্রয়াণ। নির্বাচনী সমীকরণে আরও শক্তিশালী অবস্থানে বিএনপি। ও রয়টার্সকে ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের পর ঐক্যর সরকারে আগ্রহী জামায়াতে ইসলামী। পাকিস্তানি স্পিকারের সঙ্গে হাত মেলালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তারেক রহমানকে নরেন্দ্র মোদীর চিঠি। দ্য ডেইলি স্টার। Millions mourn Manik Mia Avenue. Other roads overflow as people bid farewell to Khaleda Zia. She rests next to her husband at Zia Uddan. From rooftops to streets, the city unites in tribute. Please pray for my mother's eternal peace, says Tarek at Janaza. Khaleda viewed with state honor. BNP vows to move forward following her path. New Year welcome aimed state mourning. Political issues to prevail over economic ones. দর্শক, প্রধান শিরোনামগুলো শুনছিলেন। আজকে ইংরেজি নববর্ষের শুরু, আর পত্রিকার সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন যে নতুন বছরটি আমাদের শোকের মধ্য দিয়ে শুরু হলো। স্যার, আমরা আলোচনায় ফিরব। আপনিও শুনছিলেন, এবং আজকে পত্রিকাগুলো, সবগুলো পত্রিকা এবং তাদের বিশেষ সংখ্যা জুড়ে আজকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার চলে যাওয়া, তার জানাজার ইতিহাস, সব কিছু মিলিয়ে করা হয়েছে। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। তো তার যে চলে যাওয়া, সেটা তো অবশ্যই জাতির ক্ষতি। এটার পূরণীয় আসলে কতটা সম্ভব, কি সম্ভব, সেটা তো ভাবাচ্ছে। শুনবো আপনার কাছে। জি, আপনাকে ধন্যবাদ, এবং একই সাথে বাংলা ভিশনের দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে ইংরেজি নববর্ষ 2026-এর শুভেচ্ছা। ইতিমধ্যেই জানেন আমরা শোক পালন করছি, এবং যে প্রশ্ন আপনি করেছেন যে কতটা আপনার পূরণ করার মতো বা অপূরণীয় যে জায়গাটি রয়েছে, দেখেন খালেদা জিয়াকে কিভাবে আমরা মূল্যায়ন করব। ওনার যে দীর্ঘ রাজনৈতিক যে পথযাত্রা, 43 বছরের পথযাত্রা, আমি যদি সর্বসাকল্যে যদি হিসেব করে দেখেন, তাহলে এই 43 বছরের মধ্যে উনি একজন গৃহবধূ থেকে যে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিত্বে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া, মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তো এই তার যে উত্তরণ, গণতন্ত্রের সংস্কার, একই সাথে গণতন্ত্রের যে বিকাশ, বাংলাদেশের যে আমরা যে একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থাকতে চাই, তো সেই জায়গার সার্বিক প্রেক্ষাপটটা যদি একটু চিন্তা করেন, আমি মনে করি যে ধাপে ধাপে তাকে বিশ্লেষণ করার সুযোগ রয়েছে। কিন্তু তথাপিও যেটি বলবো যে প্রথম ধাপে যদি বলতে চাই যে ওনার মৃত্যুতে বাংলাদেশ যে খালেদা জিয়াকে হারিয়েছে, এটা অপূরণীয়, এটা কখনোই পূরণ হবে না। এবং একটা সময় আসবে যখন আমরা ভাবব যে খালেদা জিয়া থাকাকালীন অবস্থায় বাংলাদেশের রাজনীতি এবং খালেদা জিয়া নেই অবস্থায় রাজনীতির অবস্থা কী। আমরা সবসময়ই প্রত্যাশা করি যে মঙ্গলের দিকে, ভালোর দিকে যাওয়া, কিন্তু যখন তুলনামূলক আলোচনা বা পর্যালোচনায় আসবে, তখন কিন্তু বোঝা যাবে যে যিনি একজন জাতির বিবেক হিসেবে দাঁড়িয়েছিলেন। এবং আপনি দেখেন যে গতকালকের যে জানাজার নামাজটি অনুষ্ঠিত হলো, যেখানে আমি নিজেও ব্যক্তিগতভাবে গিয়েছি, কিন্তু আপামর জনসাধারণ
আমি বলবো না যে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা সেই জানাজায় অংশ নিয়েছে। এই জানাজায় ঢাকা শহর, ঢাকার বাইরের বিভিন্ন স্থানের মানুষ, আপনি পত্রিকায় পড়ছিলেন যে আগের দিন রাত্র থেকেও মানুষ সেখানে আসা যাওয়া শুরু করেছিল সেই জায়গায়। এবং এই যে মানুষগুলোর যে আসলো, তাদের যে ভালোবাসার যে বহিঃপ্রকাশ, এবং এরকম একজন নেত্রী যিনি চলে গেলেন আমাদের সামনে দিয়ে, হয়তো আরও কিছুদিন বেঁচে থাকলে আমাদের গণতন্ত্রের যাত্রাটা আরও বেশি শুভ হতো, কিন্তু ওনার অনুপস্থিতিতে আমি আসলে অত্যন্ত আমি মানে শোকাবিহত, এবং একই সাথে মনে করছি যে সামনের বাংলাদেশে যদি এরকম একজন প্রতিকৃতিকে দাঁড় করাতে চাই, কাকে দাঁড় করাবো? এবং সেই এক শূন্যস্থানটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আপনি দেখেন যে বাংলাদেশের ইতিহাসের যে যতগুলো মানুষের জানাজা হয়েছে, যারা মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের প্রেক্ষাপটে যদি লক্ষ্য করেন, এটি ছিল সর্ববৃহৎ মানুষের অংশগ্রহণের জায়গা। এবং যে আরেকটা বিষয় যেটা বললেন, সব শ্রেণী, সব রাজনৈতিক দল, এবং আজকের পত্রিকাগুলোর একটি সংবাদ যেটা আমাকে খুব, বিশেষ করে আমাকে খুব সেই জায়গাটা আকৃষ্ট করছে, সেটা হচ্ছে একটি কফিনের পাশে গোটা বাংলাদেশ। এমন একটা সময়, এমন একটা ক্রান্তি লগ্নে এসে গোটা জাতি একটা জায়গায়, তার মানে বেগম খালেদা জিয়া তার যে বিদায়, তার যে চলে যাওয়া, সেই জায়গাটা উনি বাংলাদেশকে এক জায়গায় রেখে যেতে পেরেছেন বলে আমি মনে করি। আপনার কথা? না, অবশ্যই এক জায়গায় দেখেন আপনি, যদিও ধরেন খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দীর্ঘদিন ছিলেন, কিন্তু পাশাপাশি হলেও উনি শুধু রাজনৈতিক দলের চেয়ারপারসন না, পাশাপাশি তার যে রাষ্ট্র ক্ষমতায় যে প্রধানমন্ত্রী ছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দলের যে আস্থা। তো যে জিনিসটি বলছিলাম যে বাংলাদেশের সব অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই তারা সেখানে অংশগ্রহণ করেছে, সবাই এসেছে। শুধু তাই না, এখানে ধরেন যে বহির্বিশ্ব থেকেও, আমাদের দক্ষিণ এশিয়া থেকে বিভিন্ন ব্যক্তিবর্গরা সেখানে চলে এসেছেন এবং তাদের প্রতিনিধিত্ব ছিল, তারা শোক প্রকাশ করেছেন। তো আমি আসলে দেখতে চাই যে খালেদা জিয়া একটা আস্থার জায়গা, এবং যেই আস্থার জায়গা থেকে, যেখানে সকল মানুষের জন আস্থার জায়গা ছিলেন উনি। এই মুহূর্তে উনি যদি বেঁচে থাকতেন, তাহলে যে জিনিসটা হতো যে বাংলাদেশের জন্য মানে আরও শুভকর হতো। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে, ওনার অনুপস্থিতিতে আমরা দ্বিতীয় আরেকজন খালেদা জিয়াকে কোনোভাবেই আমরা পাবো না। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এমন একটা বার্তা উনি রেখে গেলেন যে আমাদের আসলে দরকার এমন একজন মানুষ বা এমন ধরনের রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে হবে মধ্যে যাদের প্রতি জনমনের আস্থা থাকবে, বিশ্বাস থাকবে। আপনি দেখেন যে এই খালেদা জিয়া দীর্ঘদিন মানে কারাবরণ করেছেন, অন্যায় অবিচারের শিকার হয়েছেন, এবং তারপরও কিন্তু জনমানুষের যে ভালোবাসার যে বহিঃপ্রকাশ, সেটি কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি। এবং এখান থেকে আসলে আমাদের এক ধরনের বার্তা নেওয়ার দরকার রয়েছে, রাজনীতিবিদদেরও একটা বার্তা নেওয়ার দরকার রয়েছে। আমরা আসলে রাজনীতিটা কার জন্য করি? আমরা জনগণের, মানুষের ভালোবাসা, প্রত্যাশা, যেটা জনগণের যে প্রত্যাশা থাকে, কখনো কখনো দেখবেন যে প্রকাশ হয় না, কিন্তু ভালোবাসার যে প্রকাশ ভঙ্গি গতকালকে যেভাবে দেখতে পেলাম, সেটি কিন্তু আগে কখনো এভাবে অনুভূত হয়নি। কিন্তু এটা একটা বার্তা দেওয়া বাকি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা ভবিষ্যতের রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তাদেরকে চিন্তা করতে হবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কিভাবে করতে হয়, প্রত্যেক মানুষকে সম্মান শ্রদ্ধা দিয়ে কীভাবে কথা বলতে হয়। দেখেন তার বক্তব্যের মধ্যে উনি যখন এই মৃত্যুপথে যাওয়ার আগেও হাসপাতাল থেকেও 5ই আগস্ট পরবর্তী যে বার্তাটা, ভিডিও বার্তা দিয়েছিলেন, সেখানে কিন্তু মানুষকে কিন্তু দেখেন শ্রদ্ধার সাথে তাদেরকে সাম্যতার মধ্যে একতা থাকার একটা বার্তা উনি দিয়েছেন। ওখানে কিন্তু উনি কোনো ধরনের মানে উস্কানিমূলক বক্তব্য, সেই জায়গাটা আমরা দেখিনি একদমই। আপনি যে বিষয়টা বলছিলেন যে আমাদের এখন যারা রাজনীতিবিদ রয়েছেন, তারা আসলে কি নিবে, এটা অনেক বড় প্রশ্ন। তার কাছ থেকে কি নিবে এখান থেকে? যেমন আজকে অনেকগুলো পত্রিকা সেখানেও শিরোনাম করছে যে ক্ষমতার বাইরে থেকেও জনগণের অন্তরে, যেটা তার শেষ বিদায়ে আমরা লক্ষ্য করছি। আসলেই আমাদের যে বর্তমান রাজনীতিবিদ, তাদের জন্য তিনি কী রেখে গেলেন এবং তারা কি নেবেন? না, এখন এই যে আমাদের বর্তমান রাজনীতিবিদরা দেখবেন যে এখন এরকম আপসহীন একজন নেত্রী, প্রথম কথাই হলো ওনাকে আমরা কিভাবে দেখি। ধরেন আমরা যখন অত্যন্ত ছোট ছিলাম, তারপর আস্তে আস্তে ধরনের এই পর্যায়ে আসলাম, যখন খালেদা জিয়াকে একটা প্রতিভূ হিসেবে যদি দেখি, তাহলে দেখা যাবে ওনার মধ্যে একজন আপসহীনতার যে জায়গাটা রয়েছিল, অন্যায় অবিচারের বিরুদ্ধে যে আপোষ করা যাবে না এবং ন্যায় বিচারের দিকে যেতে হবে। তো সেই জায়গা থেকে রাজনৈতিক ব্যক্তিদের চিন্তা করতে হবে যে কোনো
অন্যায়, যেখানে ন্যায়ত্ব থাকবে না, যেখানে থাকবে সেই জায়গায় রাজনীতিবিদদেরকে এক ধরনের বার্তা নিতে হবে। দ্বিতীয়ত জায়গা হচ্ছে উনি যে বলিষ্ঠ রাজনৈতিক প্রজ্ঞা এবং আপনার এই যে নারী শিক্ষা বলেন, আপনি বলেন যে ক্ষমতায়ন এবং গণতন্ত্রের জায়গাটাই যদি চিন্তা করেন, দেখেন একটা সময় ছিল যখন উনি যখন 91তে নির্বাচিত হয়ে আসলেন, পরবর্তীতে উনি কিন্তু প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বাইরে গিয়ে সংসদীয় যাত্রায় যখন চলে গেলেন, তখন কিন্তু ধরেন অন্য বিরোধী দলের রাজনীতিবিদদের কে কিন্তু মানে আমি অন্তর্ভুক্তির জায়গাতে চিন্তায় করে নিয়েই কিন্তু কাজটা করেছেন। চাইলে কিন্তু উনি আরও দীর্ঘদিন থাকার প্রচেষ্টা নিতে পারতেন, কিন্তু সেটি কিন্তু তিনি করেননি। সো রাজনৈতিক নেতৃবৃন্দদের চিন্তা করতে হবে যে হ্যাঁ, ক্ষমতা একটা নির্দিষ্ট সময়ের জন্য, এবং এই সময়টা সঠিকভাবে ব্যবহার করা, যার জন্য খালেদা জিয়াকে মানুষ আবার পরবর্তী ফিরিয়ে আনার চেষ্টা করেছে। তো এই জন্য হচ্ছে রাজনীতিবিদদের একটা বার্তা নিতে হবে যে এই যে তার মধ্যে রাজনৈতিক যে গুণাবলী, নেতৃত্বের যে গুণাবলী এবং পারস্পরিক যে আস্থা, শ্রদ্ধা, বিশ্বাস, এবং এই যে দেখেন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দই কিন্তু তার প্রতি কোনো ধরনের বিরূপ মানসিকতা নেই। তো এইটা একটা গুণগত জায়গা, নেতৃত্বের জায়গায়, যেটাকে অনেক ক্ষেত্রে আমরা মনে করি ক্যারিশমেটিক লিডারশিপ, কিন্তু খালেদা জিয়া কিন্তু ধীরে ধীরে তৈরি হয়েছেন। এমন না যে হঠাৎ করে উনি রাজনীতিতে চলে তার আসছেন। প্রতি যে অন্যায় অবিচার হয়েছে, উনি অনেকবার জেলে গিয়েছেন, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে তার এই চলে যাওয়ার পেছনে তার যে জেলে যাওয়া কিংবা ফ্যাসিস্ট আমলে তার উপর যে নির্যাতন, সেই বিষয়টি এসেছে। এবং বলা হচ্ছে যে 2018 সালে 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া যখন কারাগারে যান, হেঁটে গিয়েছিলেন, এবং যখন কারাগার থেকে বের হয়ে আসেন 2020 সালে, তখন কিন্তু তিনি হুইল চেয়ারে আসেন। এবং অভিযোগ রয়েছে যে এই 200 বছরের পুরনো যে কারাগারে রাখা হয়েছিল, সেখানে স্বেচ্ছাতে পরিবেশ ছিল, তার চিকিৎসা ঠিকমতো নেওয়া হয়নি, এমনকি তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি। না, অবশ্যই ভাই, এই যে দেখেন এই বিষয়টি হচ্ছে, এই খালেদা জিয়া হয়তো এই মুহূর্তে মারা যেতেন না যদি উনি যদি পর্যাপ্ত আপনার চিকিৎসা ব্যবস্থাটা, যেটা বলছিলেন 2018 সালের যেভাবে তাকে রাখা হয়েছে, যে প্রকোষ্ঠে রাখা হয়েছে, যে তখন তার চিকিৎসারহীনতার যে ব্যাপারটি ঘটেছে এবং তার প্রতি এক ধরনের অবিচার হয়েছে, মানবাধিকারের লঙ্ঘন ঘটেছে, এবং ওই জায়গাটি যদি একটু লক্ষ্য করেন যে উনি হয়তো আরও দীর্ঘদিন বেঁচে থাকতে পারতেন যদি এখন এই দায় থেকে, তো যে পূর্ববর্তী সরকার প্রধান যিনি ছিলেন এবং সরকার যারা ছিলেন, তাদের তো এই দায় তো তাদের কাছে রয়েছে। আমি মনে করি যে অবশ্যই এই অবস্থাটা হতো না ওনাকে যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হতো তখন ওই সময়ের প্রেক্ষাপটে। তবে ওই জায়গাতে আমি মনে করি যে খালেদা জিয়ার দেখেন মানে শারীরিকভাবে ওনাকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল উনি দেশের বাইরে যাওয়ার জন্য, পরবর্তীতে যখন আমরা আসলো, কিন্তু উনি দেশেই থাকতে চেয়েছেন। উনি কিন্তু একটা কথা বলেছেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এবং বাংলাদেশই আমার ঠিকানা। তার মানে একটু বুঝেন যে একজন রাজনীতিবিদের ভিতর থেকে যখন একদম শারীরিক এরকম একটা খারাপ অবস্থার মধ্যেও তার চিন্তা ভাবনা যে বাংলাদেশেই উনি থাকতে চান, তার মানে এই দেশটাকে উনি ভালোবেসেছেন। এবং ওনার উপরে ধরেন অনেক ধরনের চাপ প্রয়োগ হয়েছিল অতীতেও, যে উনি যাতে বিদেশে চলে যায়, মানে যাতে এক ধরনের কম্প্রোমাইজের মধ্য দিয়ে যায়, কিন্তু সেটি তিনি করেননি। কিন্তু তো রাজনীতিবিদদের কিন্তু এখানেও একটা ব্যাপার রয়েছে যে এই ধরনের জায়গা থেকে যে দেশের কথা ভাবা, মানুষের কথা ভাবা, এবং নিজের উপর অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তারপরও কিন্তু উনি দেশে থেকেছেন। স্যার, আমরা যখন দেশের কথা বলছিলাম, দেশের রাজনীতি, দেশের মানুষ, দেশ নিয়ে কথা বলছিলাম, এই বেগম জিয়ার শেষ বিদায়ে তার চলে যাওয়া, ঠিক আপনি দেখেন যে যারা যেসব কূটনৈতিক বিদেশি আমার দেশে এসেছেন, এর মধ্যে দৃষ্টি আকর্ষণ করছে যে ইন্ডিয়া এবং পাকিস্তান, তাদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ। এই দুই দেশের যেই রিপ্রেজেন্টেটিভ যারা এসেছেন, তারা কালকে সৌহার্দ্য বিনিময় করেছেন। অনেকে ভাবছে এতে করে নতুন দিগন্ত, নতুন দিনের নতুন পররাষ্ট্রনীতি সেটা আবার নতুন করে ভাবিয়ে তুলছে। জি, না অবশ্যই আপনি সঠিকই বলেছেন, আমিও ব্যাপারটি লক্ষ্য করছিলাম। দেখেন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জয়শঙ্কর, দেখেন আপনি ভারতের সাথে আমাদের এখন এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের সমস্যা বিদ্যমান লক্ষ্য করতে পারছি। এই অবস্থায় এক ধরনের বার্তা নিয়ে নরেন্দ্র মোদী নিজেও কিন্তু টুইট করেছেন, আমি নিজেও সেটা দেখেছি। এবং পাশাপাশি যে তার পররাষ্ট্রমন্ত্রীকে যে পাঠানো, এবং উনি এসে যে গতদিন তারেক রহমান এবং তার পরিবারের প্রতি যে পত্র উনি দিলেন, পাশাপাশি পাকিস্তানের ক্ষেত্রেও দেখলাম, পাশাপাশি আমাদের প্রতিবেশী নেপাল, আপনার এই ভুটান, মালদ্বীপসের প্রতিনিধিবর্গ, তারাও যে আসছেন, যে বিভিন্ন এই জায়গাগুলো কিন্তু হচ্ছে কি আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে যে এক ধরনের ভ্রাতৃত্ববোধ থাকা, পারস্পরিক আস্থা বিশ্বাসে যাওয়া, এবং বিশেষ করে ভারতের ক্ষেত্রে আমি বলবো, এবং পাকিস্তান, যেটার কথা আপনি বললেন যে দুটো দেশেরই গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা এসেছেন। তো আমি এটা একটি অবশ্যই
শুভ বার্তা মনে করি, কারণ আমাদের আসলে তো প্রতিবেশীদেরকে নিয়েই কিন্তু আমাদের ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনা নীতি, বৈদেশিক নীতি, এই জিনিসগুলো তৈরি করতে হবে এবং বন্ধুত্বের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে আমি একটা সুযোগ মনে করছি, কারণ এই মুহূর্তে আমি মনে করি যে আমাদের সামনে এগিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এবং এই সুযোগটা অব্যাহত রেখে ডায়ালগ বা বিনিময়ের মধ্য দিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে। আমি অবশ্যই মনে করি এটি একটি শুভ উদ্যোগ এবং যত বেশি আস্থা এবং বিশ্বাস, বিশেষ করে পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে যদি এগিয়ে যেতে পারি, আমাদের মনে হয় সেটা মঙ্গলময় হবে। আমরা বেশ কিছুদিন ধরে এক মানে কি বলে অসহিষ্ণু বাংলাদেশ আমরা দেখছিলাম, হত্যা, তারপর আপনার বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা। ঠিক সেই মুহূর্তে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসলেন 17 বছরের নির্বাসিত জীবন শেষে। বাবাকে আগে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, এসেই মাকে হারালেন দেশের এমন একটা পরিস্থিতিকে। তো অনেকে বলার যে জায়গা যে এখন এই পরিস্থিতি এসে পার্টির হাল তো ধরতেই হবে এবং প্রথম চ্যালেঞ্জ দেশের হাল, এই জায়গাটা, এই যে দায়িত্ব ভার তার উপর বর্তালো এবং জাতি তার দিকে এখন তাকিয়ে আছে। জি, না অবশ্যই দেখুন, মানে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি এখন আছেন, দীর্ঘদিন দেশের বাইরে থেকে উনি বিশেষ করে অনলাইনে উনি রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করছিলেন, কিন্তু এখন উনি দেশে আসছেন একটা সার্বিক অবস্থার প্রেক্ষিতে। আসার পরে উনি ওনার মায়ের যে মৃত্যু, এই জিনিসটিও ওনার সামনেই ঘটলো, দেখা গেল। তো এখন এই মুহূর্তে ওনার দায়িত্বভার অনেক বেড়ে গেছে এবং সামনে যেহেতু নির্বাচন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং এই নির্বাচনের যারা প্রার্থী রয়েছেন এবং ভবিষ্যতে সরকার গঠন যারা করবেন, তো সেক্ষেত্রে বিএনপির এই মুহূর্তে এমন নেতৃত্ব দরকার। এই নেতৃত্ব কেমন হবে সেটি কিন্তু তারেক রহমানের উপর গুরুত্বপূর্ণভাবে নির্ভর করছে। এবং আমি তো মনে করি যে ওনার মা বেঁচে থাকাকালীন সময়, অর্থাৎ যিনি চেয়ারপারসন ছিলেন সদ্যপ্রয়াত, যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন জীবিত থাকা অবস্থায় যে একরকমের বাস্তবতা, ওনার অনুপস্থিতিতে একরকম বাস্তবতা, এবং এই বাস্তবতায় জনমানুষের কাছে যাওয়া, বিএনপির প্রতি কিন্তু জনগণের সমর্থনকে দেখাটা ঠিক হবে না। এটা কিন্তু খালেদা জিয়ার প্রতি সকল শ্রেণী মানুষের ভালোবাসার একটা ব্যাপার রয়েছে। এখন বিএনপির সামনে যখন আসবে, মানে ক্ষমতায় যদি যেতে চায়, তাহলে তাদের রাজনৈতিক যে এজেন্ডা বাস্তবায়ন, সেটা জনমানুষকে কতটুকু স্পর্শ করছে সেই জায়গাগুলো কিন্তু ভাবতে হবে এবং মানুষের চাহিদার জায়গাটা খেয়াল করতে হবে। জনগণ কিন্তু বুঝিয়ে দেয় কাকে তারা ভালোবাসে, তাকে ভালোবাসে না। জোর করে ক্ষমতায় থাকা আর সত্যিকার হৃদয়গত ভালোবাসা তার কিন্তু ভিন্ন প্রকাশ। এখন বিএনপি ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বেশি বড় রাজনৈতিক দল আমি বলবো। তো সে প্রেক্ষাপটে তাদের নেতৃত্বে যত বেশি গ্রাসরুটস লেভেলে আপনার কমিউনিকেশনটা করা যাবে, বার্তা দেওয়া যাবে। অবশ্যই খালেদা জিয়ার প্রতি মানুষের সহানুভূতি তো অবশ্যই ছিল, তার জন্য দোয়া তো থাকবেই, কিন্তু পাশাপাশি তার দল যদি নির্বাচিত হতে হয়, যারা রাজনৈতিকভাবে এখন ইলেকশন নির্বাচনে অংশ নেবেন, তারা কতটুকু দায়বদ্ধতার মধ্য দিয়ে আসবেন এবং রাজনৈতিকভাবে কি প্রতিশ্রুতি তারা রাখবেন আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে। এখন তারেক রহমানের হাতে তো বড় ধরনের চ্যালেঞ্জ। একদিকে যুবদের জন্য বড় ধরনের প্রত্যাশা, কারণ এই যুবরাই কিন্তু এই 5ই আগস্টের বিপ্লবের পিছনে মূল কারিগর ছিল, এবং তাদের প্রত্যাশা রয়েছে, মানুষের যে আস্থার জায়গা রয়েছে, জনশৃঙ্খলার ব্যাপার রয়েছে, পাশাপাশি হচ্ছে যেখানে আমাদের অর্থনৈতিক কাঠামোর মধ্যে স্থবিরতা বিরাজ করছে। একদিকে গণতান্ত্রিক যাত্রায় পুনর্যাত্রার দিকে ধাবিত হওয়া, একদিকে অর্থনৈতিক সংস্কারের দিকে যাওয়া, একদিকে রাজনৈতিক সংস্কার বা আমি বলবো যে রাজনৈতিকভাবে নেতৃত্বের দিকে যাওয়া। তো সার্বিকভাবে আমার কাছে মনে হয় সামনের একটি কঠিন সময় আসছে এবং সেটা কঠিন সময়ের জায়গাটায় আমি যাচ্ছি যে নতুন বছর, নতুন চ্যালেঞ্জ, কঠিন সময়, যেটা নির্বাচনকে অনেকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। দিন যত গড়িয়ে আসছে ততই আমাদের যে চ্যালেঞ্জের যে প্রত্যাশার যে ভার, সেটা কিন্তু বাড়ছে। তো সামনে নির্বাচন, এই চ্যালেঞ্জটা আসলে তা তো বটেই। এখন সামনে ধরেন যেই সরকারে আসুক না কেন, তার কাছেই কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ। আপনি জানেন বর্তমানে আমাদের জিডিপি গ্রোথ অনেক কমে গেছে না, আমরা এখনও বেকারত্বের জায়গাটা আমরা অ্যাড্রেস করতে পারিনি। প্রচুর যুব বেকারত্ব রয়েছে, মানুষের মধ্যে কিন্তু অনেক ধরনের হতাশা রয়েছে, এখনও কিন্তু বৈষম্যের নিরসন হয় নাই, যে কারণে এই বিপ্লব অভ্যুত্থান ঘটলো। ন্যায় বিচার এখনও দেখেন আপনি, শান্তি শৃঙ্খলার জায়গা যদি বলেন, জনশৃঙ্খলার জায়গা বলেন, অনেক ঘাটতি রয়ে গেছে। এই মুহূর্তে একটা নির্বাচন হবে সামনে, এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠুভাবে নির্বাচনটা হবে, যারা দায়িত্ব পালন করবেন তারা সুচারুভাবে দায়িত্ব পালন করছেন
কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে কোনোভাবেই না ঘটে সেই জায়গাগুলো একটু লক্ষ্য করার বিষয় রয়েছে। আমাদের প্রত্যাশা আমরা একটা সুন্দর নির্বাচন দেখব যেখানে প্রত্যেক মানুষের অধিকার প্রতিফলিত হবে, সকল মানুষ ভোট দিতে পারবে, তার ভোটাধিকারের জায়গাটা নিশ্চিত করা, এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবং এই জায়গাটা যেখানে অতীতের যত নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলোর মধ্যে অধিকাংশ নির্বাচনই কিন্তু কম বেশি প্রশ্নবিদ্ধ ছিল। তো এখন এই মুহূর্তে নির্বাচন কমিশনও বলছে তারা একটা ইতিহাসের সেরা নির্বাচন করতে চান, দেখাতে চান। তো সেক্ষেত্রে তাদের যে জনবল কাঠামো রয়েছে, পাশাপাশি যারা দায়িত্ব পালন করবেন তারা কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন, সরকার থেকে কতটুকু সহযোগিতার ব্যাপার থাকবে, আইন শৃঙ্খলা বিশেষ করে কতটুকুভাবে এখানে নিশ্চিত করা যাবে, এবং পাশাপাশি হচ্ছে জনমানুষের প্রত্যাশা পূরণে যারা নেতৃত্বে আসবেন বা নির্বাচন করবেন তারা কতটুকু ভূমিকা রাখতে পারবেন, এটি নিয়ে একটা বড় চ্যালেঞ্জ তো অবশ্যই রয়েছে। কিন্তু এর মধ্যে আশাবাদী হতে হবে। নতুন বছর অবশ্যই আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং রাজনীতিবিদরাই আসলে আমাদের বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। কিন্তু সেই নেতৃত্ব দিতে গেলে দেশপ্রেমিক নেতৃত্ব হতে হবে, খালেদা জিয়ার মতো নেতৃত্ব থাকতে হবে, তার আদর্শকে ধারণ করতে হবে। এখানে দুর্নীতি করা যাবে না, অসাম্যর কোনো জায়গা থেকে যাতে তৈরি হয় সেই জায়গাগুলোতে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমরা একটা ন্যায়ভিত্তিক সমাজ দেখতে চাই যেখানে সুবিচার নিশ্চিত হবে। এখন আমরা যে জায়গাটায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে, যে পরিস্থিতি আমরা এখন ফেস করছি, সামনের যে নির্বাচন, সবাই বলছে এটা বড় চ্যালেঞ্জ। আমার যে কথা সেটা হচ্ছে যে গণতান্ত্রিক উত্তরণের জন্য অনেকে বলছে যে একমাত্র নির্বাচনই নয়, রাষ্ট্রের অনেক জবাবদিহিতা সচেতন অনেক জায়গাগুলো রয়েছে। আপনি জিডিপি গ্রোথের কথা বলছিলেন, কিন্তু সব কিছু মিলে যদি আমরা নির্বাচন এবার সুষ্ঠুভাবে না করতে পারি তাহলে বাংলাদেশ কোন জায়গায় দাঁড়াবে? তাহলে তো আমি বলবো যে হতাশাময় একটা পরিস্থিতি তৈরি হবে এবং সেটি একটা, আমি বলবো যে একটা বিপর্যয় ঘটবে আর কি বাংলাদেশের জন্য, এবং সেই বিপর্যয়েরটা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব থাকবে। এই মুহূর্তে নির্বাচনই হওয়া উচিত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এজেন্ডা, এবং এই কিভাবে সঠিকভাবে নির্বাচনটা করা যায়, সকল মানুষের আস্থা যাতে এখানে নিশ্চিত হয় এবং সকল মানুষের ভোটাধিকার যাতে প্রতিফলিত হয়, এটি হওয়া উচিত এই মুহূর্তে সবচেয়ে বড় অগ্রাধিকার। এবং এটি যদি না ঘটে, যেটি আপনি বলছেন, তাহলে আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানই কিন্তু আরও বেশি ক্ষয়িষ্ণু হয়ে যাবে, এবং এই প্রতিষ্ঠানগুলো যদি ক্ষয়িষ্ণু হয়ে যায় তারা জনমানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে না, এবং প্রত্যেকটি জায়গায় তার প্রভাব করবে। এবং সেক্ষেত্রে আমরা কল্যাণময় যে সুন্দর বাংলাদেশ, আমরা সোনার বাংলাদেশ যে তৈরি করতে চাই, সেই জায়গাতে আমরা আগাতে পারবো না। এবং আপনি জানেন যে আমি যেহেতু জনমিতি নিয়ে কাজ করি, এবং এই জনমিতির প্রেক্ষাপটেও বলতে পারি যে আমাদের এখন প্রচুর তরুণ যুব জনগোষ্ঠী রয়েছে। এই জনগোষ্ঠীকে আমরা হতাশার মধ্যে ফেলতে চাই না, এই জনগোষ্ঠীকে আশাবাদী করতে চাই। তারা এই বাংলাদেশকে বিনির্মাণ করবে এবং তাদের যে প্রত্যাশাগুলো, ইচ্ছাগুলো, সেগুলো প্রতিফলিত হতে হবে। ধন্যবাদ স্যার। নতুন বছর, নতুন প্রত্যাশা, নতুন বাংলাদেশ গড়বে এবং তরুণরা এগিয়ে আসবে, সে প্রত্যাশা রইল। স্যার, আপনাকে বাংলাদেশে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত। আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।